নমস্কার বন্ধুরা, আমি সুভাষী সংবাদ সোচ্চারে আপনাদের স্বাগত। আজ থেকে শুরু হলো ভারতবর্ষের নতুন আইন, ভারতীয় ন্যায় সংহিতা। আপনারা জানেন যে এতদিন ধরে 160 বছর ধরে আমাদের দেশে যে আইন প্রণয়ন ছিল ব্রিটিশ আমলের আইপিসি, ইন্ডিয়ান প্যানেল কোড, এবং সিআরপিসি 1972 সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট, এই তিনটে আইন কার্যকর ছিল, যার আমূল পরিবর্তন ঘটানো হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। তো আজকে এই আইন প্রণয়ন করা নিয়ে আইনজীবী মহল থেকে শুরু করে আইন বিশেষজ্ঞ থেকে শুরু করে মানবাধিকার কর্মী সবার কাছে একটা প্রশ্ন: আগামী দিনে কি হতে চলেছে। একটা ভয়ঙ্কর কিছু আইনি জটিলতা তৈরি হবে এরকমই মনে করছেন, এবং অনেকেই এ নিয়ে তাদের নানান বক্তব্য রাখছেন। আজকে এই মুহূর্তে আমরা এসেছি বিশিষ্ট আইন শিক্ষক, যিনি দীর্ঘদিন ধরে আইনের উপর তিনি শিক্ষকতা করছেন। আমার নামটা দাদা? অধ্যাপক ডক্টর রাজর্ষি দাস। অধ্যাপক ডাক্তার রাজর্ষি দাস, তাকে আজ পেয়ে গেছি, তিনি এই বিষয়ে তার মতামত জানাবেন। দাদা, যদি একটু এই আইনি বিষয়টা যদি একটু বলেন, যে সিআরপিসির জায়গায় এই যে আইনটা এলো, এতে আদপে মানুষের কতটা উপকার হবে এবং জটিলতা বাড়লো না জটিলতা কমলো? হ্যাঁ, দেখুন, প্রথমে একদম শুরুর দিকে যেটা এক কথায় বলতে ইচ্ছা করছে সেটা হচ্ছে ভারতবর্ষের বহু পুরনো আইন, যেগুলো কিনা 1860 সাল থেকে চলে আসছে, বা 1872 সাল থেকে যেটা এভিডেন্স অ্যাক্ট চলে আসছে, বা অ্যামেন্ডমেন্ট হয়ে 1973 সাল থেকে সিআরপিসি, যেটাকে ফৌজদারি দণ্ডবিধি বলা যায়, সেগুলো চলে আসছে। সেগুলো আমাদের না ঘরের বিভিন্ন সেকশনগুলো ঘরের সেকশন হয়ে গেছিল। তার মানে এক কথা বলতে গেলে আমরা যেমন ডে টু ডে লাইফে বেশ কিছু কাজকর্ম করি যেগুলোতে মাথা খাটাতে হয় না, আমাদের রিফ্লেক্স দিয়েই হয়ে যায়, তো সেরকম সেকশনসগুলো আমাদের ঘরের সেকশন হয়ে গেছিল। ধরুন 420, মানে আমরা অনেকেই বুঝলাম এটা চিটিংকে বোঝায়। হ্যাঁ, আমাদের আম জনতাও বুঝতো এটা চিটিংকে বোঝায়, কিন্তু এখন থেকে আর সে সমস্ত কিন্তু নেই, সবটা চেঞ্জ হয়ে গেল। ভালো খারাপ এই বিবেচনার ক্ষমতা এই মুহূর্তে বোধহয় কারণে নেই, কারণ এর অনেক পজিটিভ সাইড নেগেটিভ সাইড সব মিলিয়েই আছে। এবং সবচেয়ে বড় কথা, আইন এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টে ভালো বা খারাপ বিবেচনা করার জন্য ইট উইল টেক টাইম। হ্যাঁ, আমাদের সুপ্রিম কোর্টও বিভিন্ন রকম গাইডলাইন্স দিয়েছে, তার আবার পরিমার্জন পরিবর্ধন আবার সুপ্রিম কোর্টই দিয়েছে। মানে যেহেতু স্ট্যাটিক নয় লটা, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট আগেকার প্রেসিডেন্টারি ল মানতে বাধ্য তা নয়। সুতরাং আগেকার সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, পরের ক্ষেত্রে বা পরের দিনগুলোতে একই সুপ্রিম কোর্ট সেই রায়কে আবার পরিবর্তন করেছে, এরকম আমরা দেখতে পাই। যার ফলে ভারতবর্ষের আইন যেহেতু একটা নির্দিষ্ট জায়গায় স্ট্যাটিক নয়, সবসময় চলমান বা ধাবমান, এই কারণে পরিবর্তনশীল। সমাজ যেহেতু পরিবর্তনশীল, আইনও সেহেতু পরিবর্তনশীল। দেখুন, 1924 সাল 2024 সালে আমরা যেটা প্রত্যক্ষ করতে চলেছি, যার গত বছর 2023 সালের 25শে ডিসেম্বর আমরা তিনটে আইন পাই ভারতবর্ষের পার্লামেন্ট। এই তিনটে আইন, যেটা বিশেষ ক্ষেত্রে আমরা বলে থাকি যে ক্রিমিনাল মেজর অ্যাক্টস, এই মেজর অ্যাক্টসকে কেন্দ্র করেই বাকি সমস্ত মাইনর অ্যাক্টসগুলো আবর্তিত হয়। তো এই ক্রিমিনাল মেজর অ্যাক্টস তিনটেই কিন্তু আমরা নতুন করে পেয়েছি, মানে আমরা এটা ইনঅ্যাক্ট করেছি ইন দ্য 2023 25 ডিসেম্বর। আর আজকে হচ্ছে 1 জুলাই 2024, আজকে থেকে এটার ইমপ্লিমেন্টেশন ডেট। তার মানে আজকে, মানে সেই গতকাল রাত্রি 12টার পর থেকে যদি কোনো ঘটনা ক্রিমিনাল অফেন্স ঘটে, তাহলে কিন্তু আর পুরনো আইপিসি কার্যকরী হবে না, বা পুরনো সিআরপিসি এটাকে প্রসেস দেখাতে পারবে না, বা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট সেই পুরনোটা কিন্তু এটা কোনো সাক্ষ্য প্রমাণ দিয়ে হাজির করতে পারবে না। তার মানে এই গতকাল গভীর রাত 12টার পর থেকে যে দিনটা শুরু হয়েছে 1 জুলাই, আমরা নতুন আইনগুলোকে কার্যকর হতে দেখছি বা হয়ে গেছে অলরেডি। এবার উনি যে প্রশ্নটা করলেন, খুব পার্টিনেন্ট কোয়েশ্চেন, যে আমাদের এই সিআরপিসি কতটা কার্যকরী ভূমিকা নিতে পারে। দেখুন, সিআরপিসির অনেক কিছু পরিবর্তন হয়েছে। কিছু ক্ষেত্রে আমরা বলবো হ্যাঁ, এগুলো পজিটিভ সাইড, আবার কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু ডিসক্রিশনারি পাওয়ার, যেটাকে আমরা বাংলায় বলি যে নিজের ইচ্ছাধীন পাওয়ার, হ্যাঁ, নিজে ইচ্ছা করব তবে হবে, সেটা দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের ভারতবর্ষ তো এত বড় দেশ, সেখানে ম্যাল প্র্যাকটিসের জন্ম দেওয়া হবে না তো। যদি পুলিশের কাছে বেশি ক্ষমতা দেওয়া হয়, সেক্ষেত্রে পুলিশ আবার সেটাকে ম্যাল প্র্যাকটিস করবে না তো। এটা ভারতবর্ষে কিন্তু সম্ভব। তো সেদিক থেকে একটা তো কুমন ডাকেই।
তবে সুমন ডাকার অনেক ক্ষেত্রে অনেক কিছু প্রভিশনস আছে। আমি যদি সবকটা জিস্ট করে বলার চেষ্টা করি, কারণ সময় তো যেহেতু কম, তিনটে এনাক্টমেন্ট, ভীষণ ভাস্ট তার পরিসর, এবং এই স্বল্প পরিসরে তিনটে আইনকে ব্যাখ্যা করার মতো কারোর পক্ষেই সম্ভব নয়, আমার পক্ষেও সেটা সম্ভব নয়। প্রথমে বলে রাখি, বেশ কিছুদিন ধরে আমি বিভিন্ন জায়গাতে ওয়েবিনার বা সেমিনার দিয়ে আসছি, তাতে ভাস্টলি ডিসকাশন করার সুযোগ আছে। এক একটা টপিকের ওপরে 2 ঘন্টা পেয়েছি, তো সেটা বলার সুযোগ পেয়েছি। যেমন কদিন আগেই আমার সুযোগ হয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সিনিয়র যে সমস্ত আইপিএস অফিসাররা আছেন, যারা কিনা ডিআইজি, আইজি বা এই মুহূর্তে এডিজি লেভেলের, হ্যাঁ, যারা পশ্চিমবঙ্গকে রীতিমতো লয়ের এবং শাসনভুক্ত রেখেছেন, তো সেই সমস্ত কিছু আইপিএস অফিসারকে আমি পেয়েছিলাম আমাদের এই ব্যারাকপুরে স্বামী বিবেকানন্দ পুলিশ ট্রেনিং একাডেমিতে। তো সেখানটাতে আমি ডিসকাশন করার সুযোগ পেয়েছিলাম, ইন্টারাকশন করার সুযোগ পেয়েছিলাম। সময়টা বেশি ছিল, কিন্তু এখন যেহেতু স্বল্প পরিসর, উনি অল্প সময় বেঁধে দিয়েছেন, সেহেতু আমি ছোট কিছু পয়েন্ট হাজির করছি, যার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি যে এই তিনটে আইনের সীমাবদ্ধতা কোনটা, বা তার ক্ষেত্রে গ্রহণযোগ্যতা কতটা হতে পারে, ইন ফিউচার সুপ্রিম কোর্ট যেগুলোকে আবার পরিমার্জন যেটাকে আমরা বলি, চেঞ্জ করার সুযোগ। কারণ ভারতবর্ষের 3টে ম্যাক্সিমাম সোর্স আছে, আর 4টেকে অনেকে ধরে। তো সেই সোর্সগুলো একবার ছোট করে বলে রাখি। একটা হচ্ছে পার্লামেন্ট যে আইন তৈরি করে, সেটাকে আমরা লেজিসলেচার বলি, আর লেজিসলেচার হচ্ছে আইন তৈরি করে, সেই লেজিসলেশন। আরেকটা হচ্ছে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, যেটাকে আমরা বলি প্রেসিডেন্টারি ল। মানে ধরুন হাইকোর্ট কোনো রায় দিল বা সুপ্রিম কোর্ট কোনো রায় দিল, তাহলে এই অধস্তন কোর্টগুলো সেই রায়গুলোকে মানতে বাধ্য, তাহলে সেটাও আইন ভারতবর্ষের জন্য। এটা 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে যে সমস্ত আইনগুলো কাস্টম অনুযায়ী আসে, ভারতবর্ষের প্রথা অনুযায়ী আসে, সেগুলো একটা আইন। আর 4 নম্বর যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল লয়ের ক্ষেত্রে হয়, যেগুলো ট্রিটিজ বা কনভেনশন থেকে আসে। তো এই 4টে সোর্স কিন্তু আমাদের মেনে চলতে বাধ্য হই আমরা। তো এই মুহূর্তে যে একটা সোর্সের কথা আমরা উল্লেখ করছি, ইন্ডিয়ান পার্লামেন্ট, যেটা আইন তৈরি করেছে গত বছর, আজকে থেকে ইমপ্লিমেন্টেশন ডেট, সেটা একটা সোর্স। কিন্তু কদিন পরে সুপ্রিম কোর্ট যাওয়ার চেঞ্জ করবে না, এরকম কিন্তু কোনো কথা নেই। তার মানে আমরা আইনটাকে আবার চেঞ্জও করতে পারি সুপ্রিম কোর্ট যদি মনে করে। সুপ্রিম কোর্টকে অন্য কথায় আমরা বলি ভারতবর্ষের সংবিধানের গার্জিয়ান। তো এবার দেখি ছোটখাটো মানে কোথায় কি ঘটনাগুলো ঘটেছে। একটা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা, উনি যেটা খুব সুন্দর করে নাম বললেন, যেটাকে আমরা সংক্ষেপে বলি বিএনএস। আরটাকে বলি ভারতীয় সুরক্ষা, যেটাকে আমরা সুরক্ষা প্রদান করি, নাগরিক সুরক্ষা সংহিতা, যেটাকে আমরা বলি বিএনএসএস। আর একটাকে বলি ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, যেটাকে আমরা বলি বিএসএ। এই 3টে এনাক্টমেন্টের চালু আজকের দিন থেকে, অর্থাৎ প্রথম 1 জুলাই 2024। দেখুন, এক কথায় বলতে গেলে নতুন কিছু প্রভিশনস এখানে ঢুকেছে। যেমন ধরুন জিরো এফআইআর এর প্রভিশনস আমাদের এখানে ঢুকেছে। এটা খুব ভালো প্রভিশনস। এই ভালো কেন বলবো? দেখুন, আমাদের ভারতবর্ষে না অধিকাংশ মানুষজন আইন জানেন না। আইন জানেন না কেন? স্কুল কলেজে আইন পড়েন না। স্কুল কলেজে আইন সেভাবে ম্যান্ডেটরি নেই। আজকে আমাদের ভারতবর্ষে ভৌগোলিক সহায়তা শিবির আলোচনা হয় না, বা ইতিহাস সহায়তা শিবির আলোচনা হয় না, বা ধরুন অঙ্ক সহায়তা শিবির আলোচনা হয় না, অথচ আইনি সহায়তা শিবির আলোচিত হয়। কেন হয় বলতে পারেন? কারণ আমরা ছোটবেলা থেকে যে সাবজেক্টগুলো পড়ে এসেছি, তার জন্য আলাদা করে সহায়তা শিবিরের আয়োজন করতে হয় না। কিন্তু আইনটা আমরা না জানলে আমাদের পানিশমেন্টের সুযোগ আছে, পানিশমেন্ট দেওয়ার রীতি আছে, অথচ আইনটা শেখানোর জন্য আমাদের স্টেট কিন্তু ম্যান্ডেটরি প্রভিশনস চালু করে। অর্থাৎ স্কুল কলেজের গন্ডি টপকে কেউ ইউনিভার্সিটি পড়ে বাড়ি চলে যাবে, অথচ সেই আইন কিছু জানবে না। অথচ সে যদি ভুল করে, পুলিশ তাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে। সে বলবে তখন, আমাদের জাস্টিস সিস্টেম বলবে, না, ইগনোরেন্সিয়া ইজ নো এক্সকিউজ। আপনি জানেন না, এটা এক্সকিউজ হতে পারে না, আপনাকে জেনে নিতে হবে। তো দেখুন, এরকম ভারতবর্ষে বসবাস করে জিরো এফআইআর কিন্তু বিরাট বড় একটা প্রভিশনস। কেন? তার ব্যাখ্যা, ধরুন আপনি এমন একটা জায়গায় আছেন যেখান থেকে আপনাকে পুলিশ বারবার ঘোরাচ্ছে, না এটা তো আমার জুরিসডিকশন নয়, এই অভিযোগ আমি নিতে পারবো না, আপনি ওই থানায় যান। আবার ওই থানায় বলছে, না এটা তো আমার জুরিসডিকশন নয়, আপনি অমুক থানায় যান। তাহলে একটা মানুষ যে আইনের সেভাবে মানে সহায়তা সুযোগই পায়নি, বা ছোটবেলা থেকে আইন পড়েনি, যার কাছে আইন ব্যাপারটা একটা বড়সড় দুরূহ বিষয়, তো সেই মানুষটা কত থানায় ঘোরাফেরা করবে? এটা একটা সত্যিকারের সমস্যা। তো এই সমস্যা সমাধান করার চেষ্টা করেছে আমাদের এখনকার সিআরপিসি। সেখানে জিরো এফআইআর ফিচার্স রয়েছে, এবং সেখানে বলেছে যে কোনো পুলিশ স্টেশন, ভারতবর্ষের যে কোনো পুলিশ স্টেশনে গিয়ে আপনি একটা আপনার অভিযোগকে। এখানে একটু আপনাকে থামিয়ে একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই জিরো এফআইআর ক্ষেত্রে ও তো মানে অনেক ক্ষেত্রেই দেখা যেতে পারে যে মানে প্রভাবশালী কোনো মানুষ ধরুন আপনাকে ফাঁসাতে চাইছে, হ্যাঁ। সে অন্য কোনো জায়গায় বসে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করে দিল, আপনি জানতেও পারলেন না, হ্যাঁ। সেক্ষেত্রেও তো একটা বড়সড় মানে মানুষের উপর একটা নির্যাতনের বিষয় এসে যাচ্ছে। হ্যাঁ, ভালো কোশ্চেন, প্রশ্নটা খুব সুন্দর। তো দেখুন, এক্ষেত্রে তো আমাদের ইনভেস্টিগেশন অপশন আছে। একটা এফআইআর যখন লজ হয়, তার পরের স্টেপ হচ্ছে ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন শেষ হওয়ার পরে পুলিশকে রিপোর্ট সাবমিট করতে হয়, সেই রিপোর্টটা কোর্টে যায়। এবারে কোর্ট কিন্তু পুলিশ নয়,
কোর্ট কিন্তু পুরোপুরি আমরা এখনো পর্যন্ত জানি কোর্ট সিস্টেমটা স্বচ্ছভাবে রান করে। পুলিশের ক্ষেত্রে কিছুটা এপাশ ওপাশ হয়, যে বিভিন্ন নিউজ বা মিডিয়া আমাদের কাছে প্রকাশ করেছে, সেটা আমরা হয়তো দেখেছি। কিন্তু যেহেতু আমরা ভারতবর্ষের এই বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল, সেহেতু যখনই ম্যাটারটা কোর্টে পৌঁছে যায়, অর্থাৎ ধরুন ইনভেস্টিগেশন রিপোর্ট বা সিডি বা কেস ডায়েরি যাই বলুন না কেন, সেই যখন আলটিমেটলি থানার কাছ থেকে চলে এলো হচ্ছে জুডিশিয়ারির কাছে, তখন জুডিশিয়ারি কিন্তু সেটাকে আরেকবার ইনকোয়ারি করে। ইনকোয়ারি করার পর যদি সে মনে করে না আবার চার্জ ফ্রেমিং তার চেঞ্জ করবে, চেঞ্জ করার প্রভিশন আছে। তার মানে চার্জ ফ্রেমিং এর সময় যদি মনে করা হয় এফআইআর যে সেকশনসগুলো পুলিশ দিয়েছে সেগুলোকে চেঞ্জ করা দরকার, আবার চেঞ্জ করার সুযোগ আছে। মানে এরকম নয় পুলিশ যে এফআইআর যে সেকশনসগুলো দিয়েছে এবং ইনভেস্টিগেশন রিপোর্টে যেগুলো আছে সেইগুলোকে নিয়েই যে সারা মামলা চলবে তা নয়। সেগুলো কিছু সেকশন বাদ দিতে পারেন, কিছু সেকশন অ্যাডিশন হতে পারে। তো সেটা আপন টু জুডিশিয়ারি। আর জুডিশিয়ারি আপাতত মিসইউজড হচ্ছে না বলে আমাদের এখনো পর্যন্ত মত। তো সেক্ষেত্রে একটা সুবিধা আছে জুডিশিয়ারির কাছে, সেটা চেঞ্জ কিন্তু মূল বিষয়টা তো সেই পুলিশের হাতেই থেকে যাচ্ছে। এফআইআর লজ করা থেকে শুরু করে সেকশন দেওয়া থেকে শুরু করে ইনভেস্টিগেশন করা সবটাই তো পুলিশই করছে। এখানে তো জুডিশিয়ালের কোনো পার্ট থাকছে না যতক্ষণ না পুলিশ চার্জশিট ফ্রেম করছে। হুম। চার্জশিট দেওয়ার পর হুম। যখন ট্রায়ালে আসছে হয়তো তখন জুডিশিয়ালের একটা ফাংশন থাকছে, হুম। কে দোষী কে না দোষী, হুম। সাক্ষ্য আইন সমস্ত কিছু সামনে রেখে হতে পারে। হ্যাঁ। কিন্তু তার আগে যেমন একটা আমি আমার অভিজ্ঞতায় বলছি, 26শে ফেব্রুয়ারি আমি একটা অভিযোগ দায়ের করেছি। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কগনিশন নিচ্ছে, এফআইআর লজ করছে কততে 28শে মার্চ, মানে প্রায় এক মাস পরে। চুরির অভিযোগটা পুলিশ যখন চার্জশিট দিল চুরির অভিযোগটা বাদ দিয়ে দিল। আমি বললাম যে না, চুরির অভিযোগটা নেই, মূলত আমার অভিযোগ ছিল, যেহেতু ওটা বাদ গেছে আমি নারাজি পিটিশন ফাইল করলাম, আমি মামলা থেকে সরে এলাম। কিন্তু মূল বিষয়টা যে টোটালটাই পুলিশের হাতে, যেখানে নির্ভর করে কি পুলিশ যদি সৎভাবে কাজ না করে সেক্ষেত্রে মানুষের তো দুর্ভোগ বাড়বে। কি বলবেন? না, ঠিক কথা। দেখুন, সমস্ত পুলিশ যে অসৎ তা তো নয়। পুলিশের হায়ারার্কি আছে। আপনি থানাতে যে অফিসার ইনচার্জকে পাচ্ছেন তিনি হয়তো সাব ইন্সপেক্টর বা ধরুন ইন্সপেক্টর, তার উপরে যিনি বসে আছেন, হ্যাঁ, তিনি আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের ধরুন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বসে আছেন, বা আমাদের কলকাতাতে ডিসিপি সাহেব বসে আছেন, হ্যাঁ, ডেপুটি কমিশনার অফ পুলিশ। তার উপরে আরও হায়ারার্কিতে আরও কমিশনার অফ পুলিশ আছে। তো আপনি ইচ্ছা করলে অন্য জায়গাতেও করানো আনতে পারেন। যখন দেখছেন পুলিশের সক্রিয়তা কোনো সমস্যা হচ্ছে, বা পুলিশ ইনঅ্যাক্টিভিটির মধ্যে চলে গেছে বা প্রোঅ্যাক্টিভিটির মধ্যে চলে গেছে, যেটাই হোক, হ্যাঁ, সেটা যদি আপনার মনে হয় না এটা ঠিক হচ্ছে না, আইনানুগ ব্যবস্থা পুলিশ নিচ্ছে না, তখন তার উপর মহলকে আপনি করা নাড়তেই পারেন। এবং সবটাই যদি মনে হয় না পুলিশ পুরো ডিপার্টমেন্টে আপনার এগেনস্টে আছে, অথচ আপনি আপনার লিগ্যাল রাইটটাকে ঠিকমতো এনফোর্স করতে পারছেন না, তখন জুডিশিয়ারি থেকে আপনি যেতে পারেন ডাইরেক্টলি। কমপ্লেন প্রভিশনস আগেও ছিল, এখনো আছে। ডিরেক্টলি ইউ ক্যান গো টু দ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফর ফাইলিং দ্য পার্টিকুলার কেস। এই আইনে তো পুলিশকে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে, যেখানে একজন এএসআই তিনি নিজে হুম। এফআইআর করবেন এবং তিনি নিজেই সমস্ত কিছু, তার জন্য তার কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, এরকম তো না, এটা করা হয়েছে এক ক্ষেত্রে, কিছুটা বলতে পারেন গ্রে এরিয়া আছে, আর কিছুটা আমি ব্যাখ্যা করবো। আমাদের ভারতবর্ষ তো অনেক ভাস্ট কান্ট্রি, তো এখানে আমাদের কলকাতাকে বেস করে চললে হবে না। এখানে প্রত্যন্ত গ্রামগুলোতে আমরা গিয়ে দেখেছি যে সেখানটায় থানায় চালায় একজন সাব ইন্সপেক্টর বা দুজন সাব ইন্সপেক্টর হয়তো আছে পুরো গোটা থানাতে, আর বাকি সমস্ত এএসআই আর কনস্টেবল। তো একটা থানাতে কিছু ক্ষেত্রে ধরুন দুজন এসআই বা একজন এসআই এরকম থানাতে। তো সেক্ষেত্রে সেই এসআই তো সারাক্ষণ ডিউটি দিতে পারে না। হ্যাঁ, 24 ঘন্টা ডিউটি দিচ্ছে, তারপরের দিনও 24 ঘন্টা ডিউটি দিচ্ছে, তারপরের দিনও 24 ঘন্টা ডিউটি, এরকম তো হতে পারে না। তো সেক্ষেত্রে তো এএসআই কে দায়িত্ব নিতেই হবে, তুমি দায়িত্ব নাও। এটা যতদিন না পর্যন্ত আমাদের ভারতবর্ষে সেই স্ট্রং ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করতে না পারছি, ততদিন পর্যন্ত হয়তো আমাদের এই বার্ডেনটা ট্রেনিং হতে পারে। তবে আপনার প্রসঙ্গ খুব সুন্দর, প্রাসঙ্গিক প্রসঙ্গ, যে এই জিনিসটা চেঞ্জ করা দরকার। সুপিরিয়র অফিসারদের বেশি করে, হ্যাঁ, এই সমস্ত দায়িত্ব নেওয়া উচিত। এবং আর একটা বিষয় যেটা আপনার নজরে আনবো, সেটা হচ্ছে যেখানে পুলিশ কাস্টাডি 15 দিন পর্যন্ত আমরা দেখেছি এতদিন, সিআরপিসি আইপিসিতে ছিল পুলিশ কাস্টাডি 15 দিন পর্যন্ত, সেখানে এই আইনে বাড়ানো হয়েছে। এতে তো মানুষের, যদি কোনো সাধারণ মানুষকে, কোনো প্রভাবশালী মানুষ তার ব্যক্তি স্বার্থে যদি সে কোনো বা রাজনৈতিক কারণে যদি তাকে ফাঁসায়, সেক্ষেত্রে তো তার দুর্ভোগ চরমে যাবে। এটার উত্তর অনেকটা সেরকমই। আমাদের পুলিশ স্টেশনগুলোর উপরে এত বার্ডেন রয়েছে না, বা মানে থানাগুলো বলুন বা ইনভেস্টিগেটিং এজেন্সিসগুলোর উপরে এত বার্ডেন রয়েছে, যে সেক্ষেত্রে ওই একটা মামলাকে খুব তাড়াতাড়ি শেষ করে দিয়ে আটা মামলা যাওয়া, এই সুযোগটার থেকে হয়তো 3-4টে মামলাকে নিয়ে বেশি দিন পুলিশ কাস্টডিতে জেরা করে করে জিনিসপত্র বার করা। হ্যাঁ, কারণ পুলিশ কাস্টডিতে আমরা জানি যে সমস্ত এভিডেন্সগুলো উঠে আসে সেগুলো ডাইরেক্টলি, মানে যেহেতু কনফেশন আমরা বলি, পুলিশ কাস্টডিতে কনফেশন বা স্বীকারোক্তির সেভাবে গুরুত্ব নেই, কারণ সেগুলো কোর্ট মেনে নেয় না। কিন্তু সেই সমস্ত গুরুত্ব না থাকলেও পুলিশ ধরুন একজনের কাছ থেকে এইটা বার করলো যে সে খুন করেছে, ধরে নিলাম তাকে
পুলিশ থার্ড ডিগ্রি অ্যাপ্লাই করেছে এবং সে জোর করে বলতে বাধ্য হয়েছে যে হ্যাঁ আমি খুন করেছি, হয়তো সে লিখেও দিল, কিন্তু সেটা কোর্ট গ্রাহ্য করে না। এটা আমরা আগেও দেখেছি, এখনো সে একই নিয়ম আছে, কিন্তু এর একটা ফ্রুটফুল রেজাল্ট আছে। কি ধরুন ধরুন সে স্বীকার করলো যে আমি মার্ডার করেছি, তখন পরবর্তী প্রশ্ন যে পুলিশ অফিসার করে থাকেন সেটা হচ্ছে আপনি মার্ডার করেছেন কি উইপেন দিয়ে। আমাদের পোস্টমর্টম রিপোর্ট আছে এবং সেটা উইপেনের নাম বললো, পুলিশ ট্যালি করার সুযোগ পেলো যে ছোটটা ঠিক কথা বলছে না মিথ্যা কথা বলছে। এ বললো যে অফেন্ডিং উইপেনটা ছিল একটা কুকরি বা ধরুন একটা 8 ইঞ্চির একটা বড় ছুরি, তাহলে সেটার সঙ্গে মিল পাচ্ছে কিনা এটা পুলিশ সার্চ করলো বা দেখলো। এইবারে চলে গেল যে তুমি ভাই কোথায় রেখেছো এটা, তুমি তো অদৃশ্য করে দিলে না বিশেষ দরকারের মতো, অফেন্ডিং উইপেনটা কোথায়? সে তখন বললো যে ওই পুকুরে ফেলে দিয়েছি বা অমুক জায়গায় লুকিয়ে রেখেছি। তো পুলিশ তখন কি করবে, দলবল নিয়ে গিয়ে ওই যেখানটা লুকিয়েছে সেখানে কিছু গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে ওটা সার্চ করবে, সার্চ করে ওখান থেকে খুঁজে বার করবে। যদি পাওয়া যায় তখন কিন্তু সত্যি সত্য ব্যাপারটা বেরিয়ে আসে। তার মানে যে কিনা স্বীকারোক্তি দিচ্ছে সে তাহলে মিথ্যা বলছে না, বা পুলিশ তাকে থার্ড ডিগ্রি দিয়েছে বলে সেটা বলতে বাধ্য হচ্ছে তা কিন্তু না। এবারে সেটা কিন্তু কোর্টে গ্রাহ্য। তার মানে কোর্ট তখন মেনে নেবে হ্যাঁ তুমি স্বীকারোক্তি পুলিশের সামনে দিয়েছো এবং আলটিমেটলি তুমি যেখানে বলেছো সেখান থেকে গ্রামবাসী দেখেছে, সেখান থেকেই অফেন্ডিং উইপেন উদ্ধার হচ্ছে এবং যে অফেন্ডিং উইপেন উদ্ধার হচ্ছে সেটা দিয়েই পোস্টমর্টম রিপোর্ট বলছে সে মার্ডার হয়েছে। মানে আপনার বক্তব্য টোটালটাই পুলিশের সদিচ্ছার উপর নির্ভর করছে। সদিচ্ছা বলবো না, শুধু পুলিশের এই ব্যাপারগুলো একটা টাইম টেকিং প্রসিজার। মানে পুলিশ আজকে ভাবলো কালকে করে ফেলবো এরকম নয়। বিশেষ করে আমাদের গ্রামের দিকে ধরুন যে থানাগুলো, তার জুডিসডিকশন কিন্তু ভাস্ট জুডিসডিকশন, বেশ অনেক বড় এরিয়া জুড়ে পুলিশের। এগুলো কি আইপিসিতে সিআরপিসিতে সম্ভব হচ্ছিল না? না হচ্ছে, দেখুন আইপিসি সিআরপিসি সমস্যা আছে আমি বলি। আইপিসি যেহেতু 1860 সাল, সেটাতে না আপনি বইটা খুললেই বুঝতে পারবেন, বেয়ার অ্যাক্ট খুললেই বুঝতে পারবেন, বেশ কিছু সেকশনের পাশাপাশি লেখা রয়েছে রিপিল্ড 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 রিপিল্ড। আজ থেকে নয়, বহুদিন ধরে এটা হচ্ছে। আরো কিছু সেকশনস রিপিল্ড হয়ে গেছে যেগুলো কিনা আসেনি এখনো বইতে, রিপিল্ড হয়ে গেছে কিসের দ্বারা? সুপ্রিম কোর্টের গাইডলাইন দ্বারা। ধরুন অ্যাডাল্টারি সেকশনটা লেখা রয়েছে আইপিসিতে, কিন্তু তার কোনো ইমপ্লিমেন্টেশন নেই, কারণ কি সুপ্রিম কোর্ট হ্যাজ ওপাইন্ড অ্যাডাল্টারি ইজ নো মোর এক্সিকিউটেবল। তাহলে যেটা এক্সিকিউটেবল নয় সেটা কিন্তু আইপিসিতে রয়ে গেছে, তার মানে এটা অলরেডি রিপিল্ড। আপনি ওই সেকশনটা দিয়ে কোনো ফ্রুটফুল রেজাল্ট বার করে আনতে পারবেন না। যেই কোর্ট আপনি সাইড করবেন ও সুপ্রিম কোর্টের গাইডলাইনকে সাইড করবে, আপনি ভেসে যাবেন। তার মানে সুপ্রিম কোর্ট গাইডলাইন উইল প্রিভেল। তাহলে আইপিসিটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছিল যাকে একটা বলতে পারেন কম্প্যাক্ট বা কনসলিডেশন ফর্মে আনা দরকার ছিল, যেটা কিনা বহু বছরের পুরনো কিছু জিনিসপত্রকে বোঝা হিসেবে টেনে নিয়ে যাচ্ছিল এবং কিছু কিছু নতুন জিনিসকে ইমপ্লিমেন্টেশন দরকার অথচ ছিল না। ধরুন আমাদের তো এখন বলতে পারেন সমস্ত টেকনোলজিক্যাল অ্যাফেয়ার্স নিয়ে কাজ করতে হয় এবং দুদিন পরে এমন সমস্ত ক্রাইম হবে যেখানে বলতে পারেন সাইবার ক্রাইম ছাড়া হবেই না। মানে উইথাউট ইমপ্লিমেন্টেশন বাই দ্য ইন্টারনেট অর ইউএসএ মোবাইলস দেয়ার মাস্ট নট বি এনি কাইন্ড অফ ক্রাইম। এমন একটা যুগ আমরা ফেস করতে চলেছি, এখন তো ধরেই গেছি আমরা, মোটামুটি ঢুকে গেছি সেই জায়গাতে। আরো দু একদিন পরে এমন কোনো অফেন্স ভারতবর্ষে থাকবে না যেটা কিনা সাইবার ক্রাইম নয়। তাহলে সাইবার ক্রাইমের জন্য স্পেশাল প্রভিশনস দরকার, সে 1860 দিয়ে হবে না। 1860 সালে তো সাইবার ক্রাইম বলে কিছুই ছিল না, তখন সাইবার টেকনোলজি ছিল না। তাহলে সেই আইনগুলোকে অ্যামেন্ড করে 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 নতুন জিনিস ঢোকানো, আর নাকি নতুন জিনিসকে ঢুকিয়ে একটা নতুন আইন তৈরি করা, কোনটা বেশি ইফেক্টিভ? তো সেই সমস্ত দিক থেকে আমরা বলবো নতুন আইনের দরকার ছিল, কিন্তু যে আইনটা এসছে সেটা যে পুরোপুরি ঠিক এটা আমি এক্ষুনি বলছি না, কারণ এটার মধ্যে যেটুকুনি আমি পড়াশোনা করেছি তার মধ্যে অনেক কিছু গ্রে এরিয়া পেয়েছি, যেগুলো কিনা সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্ট ভাববে এবং তারা কি রায় দেবে সেটা একটা ভাবনার বিষয়, আমাদের সোসাইটির পক্ষে ভাবনার বিষয়। আরেকটা বিষয় বলছি, এই আইনের একটা জায়গায় বলা হচ্ছে যে কেউ যদি কোনো দাবির তার সমর্থনে হুম। অনশন আন্দোলন করেন এবং সেই অনশন করতে গিয়ে যদি তার মৃত্যু হয়, হ্যাঁ। তাহলে তার পুরো দায় পড়ে যাবে সেই জুরিডিকশনে যিনি অফিসার, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, প্রয়োজনে তাকে সাসপেন্ড করা হবে। এরম যদি অবস্থা হয় তাহলে একটা গণতান্ত্রিক দেশে কোনো গণ আন্দোলনের জন্মই হবে না। কারণ আমরা জানি আমাদের রাজ্যে আজকে যিনি মুখ্যমন্ত্রী তিনি 26 দিন অনশন করেছিলেন ধর্মতলায়, তাকে কিন্তু পুলিশ দিয়ে তুলে দেওয়া হয়নি। কিন্তু যদি আইনে এরকম প্রভিশন এসে যায় যে কেউ আজকে শান্তিপূর্ণভাবে অনশন করছে, তাকে পুলিশ তো তখন রিস্ক নেবে না, পুলিশ ইচ্ছা করেই তখন তার উপরে অত্যাচার করবে, তাকে অ্যারেস্ট করবে বা যে কোনোভাবে তাকে খাওয়ানোর চেষ্টা করবে, অনশন ভাঙার চেষ্টা। এটা কিভাবে নিচ্ছে? হ্যাঁ, দেখুন এই আইনটার দুটো ব্যাখ্যা আছে। প্রথম হচ্ছে আমাদের ভারতবর্ষে যা আগের আইপিসি ছিল তাতে পরিষ্কার করে বলা ছিল যে কেউ কোনো মানুষ যদি অ্যাটেম্প টু কমিট সুইসাইড করে এবং সেক্ষেত্রে বেঁচে যায় সেটা দণ্ডনীয় অপরাধ, মানে তাকে শাস্তি পেতে হবে। তুমি মরতে গেছিলে অথচ বেঁচে ফিরে এসছো, তোমাকে এখন শাস্তি পেতে হবে। হ্যাঁ, তুমি নিজে কেন অ্যাটেম্প করেছো টু কমিট সুইসাইড, এটা একটা অপরাধ ছিল যেটা এখন আর অপরাধ নেই। এই যে প্রেজেন্ট বিএনএস এসছে ভারতীয় ন্যায় সংহিতা, তাতে পরিষ্কার করে বলে দিয়েছে যে অ্যাটেম্প টু কমিট সুইসাইড ইজ নো মোর অফেন্স। প্রথমটা গেল এটা। সেকেন্ড হচ্ছে
কোনো মানুষ যদি এই অ্যাটেম্পটা করে সুইসাইডের জন্য, যেটা কিনা কোনো পাবলিক সার্ভেন্টকে প্রেশারাইজ করা যে আমি করব, সুইসাইড করব, তুমি যদি এটা না শোনো, যদি ভাবুন, ফিলোসফিটা ভাবুন, একজন পাবলিক সার্ভেন্টকে কেউ একটা প্রেশার ক্রিয়েট করছে যে আপনি এটা করুন, ইলিগাল হলে করুন, লিগাল হলে করুন, না করলে আমি কমিট করবো সুইসাইড। এইটা কি সোসাইটির পক্ষে ভালো? একজন পাবলিক সার্ভেন্ট, তার কাজ কি? সংবিধানে আওতাভুক্ত হয়ে পাবলিকের সার্ভেন্ট হয়ে কাজ করা, ইন টোটালিটি পাবলিকের সার্ভেন্ট সে। তো সেক্ষেত্রে পাবলিক সার্ভেন্টের ডেফিনেশন আমাদের নতুন বিএনএসও দিয়েছে, আগের আইপিসিও দিয়েছে। তো সেই মানুষটাকে প্রেসারাইজ করছে কিসের জন্য? ভাই তুমি এই কাজটা করো, সেই কাজটা লিগাল না ইলিগাল তুমি দেখতে হবে না, যদি না করো আমি কিন্তু সুইসাইড করবো এবং দায়ভার তোমাকে নিতে হবে। এই জায়গায় প্রশ্নটা এসে যায়, হ্যাঁ মহাত্মা গান্ধী 21 দিন হ্যাঁ তিনি অনশন করেছিলেন, হ্যাঁ। তাহলে কি তিনিও সেটা অন্যায় করেছিলেন অনশন না করে? দেখুন, এইটা একটা সোশিওলজিক্যাল প্রশ্ন। এই সোশিওলজিক্যাল প্রশ্ন কিন্তু আমরা এই ছোট চার দেওয়ালের মধ্যে থেকে আনসার খুঁজে পাওয়া খুব মুশকিল। এটাকে বিচার বিবেচনা করতে হবে। সেক্ষেত্রে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রয়েছে, এর পজিটিভ নেগেটিভ সাইডগুলো আস্তে আস্তে বেরোবে। দেখুন, আইনের ব্যাখ্যা তো একই সেকশন নিয়ে দুটো আইনজীবী দুরকম কথাবার্তা বলেন এবং সুপ্রিম কোর্ট একটাকে গ্রহণ করে, আবার দেখা গেল সেই সুপ্রিম কোর্টই আবার পরবর্তী মামলাতে আরেকটাকে গ্রহণ করে, যার ফলে হুট করে এই চার দেওয়ালের মধ্যে এটা পজিটিভ না নেগেটিভ রোল প্লে করবে এক্ষুনি বলে ওঠা খুব মুশকিল। ইট উইল টেক টাইম, দ্যাট উইল বি রিজলভ বাই আওয়ার ইন্ডিয়ান জুডিশিয়ারি। একটু সময় দিন, এগুলোর আনসার আমরা পাবো। তবে আমার সর্বোপরি একটা প্রশ্ন, আপনি যেহেতু আইন শিক্ষার সাথে যুক্ত, আপনি আপনার ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন, নিশ্চয়ই এই বিএনএস সম্বন্ধে অলরেডি আপনি পড়ানো শুরু করেছেন, অ্যাওয়ারনেস করছেন। কি মনে হয় কত তাড়াতাড়ি নিতে পারবে আজকের প্রজন্ম, কত তাড়াতাড়ি এটা নিতে পারবে? দেখুন, যারা নতুন করে ল পড়ছে, মানে যারা নতুন করে এই সমস্ত বিএনএস গুলো পড়বে, তাদের পক্ষে খুব ইজি। এবার যারা পুরনো মানুষ, মানে যারা আইপিসি পড়ে এসছে, তাদের পক্ষে একটু প্রবলেমেটিক। কারণ কি বলুন তো, ওই যে মাথার মধ্যে ইনজেক্টেড হয়ে গেছে 420 মানে হচ্ছে চিটিং, এর বাইরে আমি যেতে গেলে আমাকে ভাবতে হবে, বুঝতে পেরেছেন? 302 মানে হচ্ছে মার্ডার কেসের যাবজ্জীবন জেল বা মৃত্যুদণ্ড। এটা আমাদের মধ্যে না ছোটবেলা থেকে ইনজেক্টেড হয়ে রয়েছে যারা এই ল ফিল্ডে ঢুকে। তো এই সেকশনস গুলো যখন চেঞ্জ হচ্ছে, একটু হলেও আমাদের ভাবনা চিন্তা করে মনে রাখতে হবে, কারণ ওগুলো নিজে থেকে মনে ঢুকে গেছিল। এগুলো একটু ভাবনা চিন্তা করে মনে আসবে। কিন্তু যদি আপনি পুরোপুরি আইনটাকে দেখেন, এর যে কন্টেন্টটা দেখেন, কন্টেন্টটা খুব সিস্টেমেটিক হয়ে সাজানো। দেখুন, আমাদের প্রথমে না কি আসা উচিত? ভালনারেবল সোসাইটি, মানে যাদেরকে আমরা দুর্বলতম অংশ বলি সমাজের, কি মহিলা এবং শিশু, এখানে প্রায়োরিটি দেওয়া হয়েছে। আগে মহিলা শিশুদের নিয়ে কোনো চ্যাপ্টারই ছিল না আইপিসিতে। আপনি ভাবলে অবাক হবেন, মহিলা শিশুদের নিয়ে যদি আপনি প্রভিশনস খুঁজতে যেতেন, আপনাকে পুরো আইপিসি খুঁজতে হতো। আপনি ধরুন ল ব্যাকগ্রাউন্ড থেকে নন, আপনি মহিলা বা শিশু নিয়ে একটা প্রভিশনস খুঁজতে চাইছেন, আপনাকে পুরো আইপিসি ঘাটতে হবে। দ্য স্ট্যাটিউট মাস্ট বি, 1983 সালে, হ্যাঁ, দ্য স্ট্যাটিউট মাস্ট বি রেড অ্যাজ এ হোল। তারপর আপনি জানতে পারবেন যে হ্যাঁ, এই প্রভিশনস গুলো আছে। এখন একটা পার্টিকুলার চ্যাপ্টার 5-এ বলে দিয়েছে হোয়াট আর দ্য অফেন্সেস এগেনস্ট উমেন অ্যান্ড চিলড্রেন। তাহলে আপনার খুব সহজে আপনি জেনে যাচ্ছেন যে এই কটা হচ্ছে ওমেন এবং চিলড্রেনের এগেনস্ট অফেন্স। আপনাকে পুরো স্ট্যাটিউটটা খুঁজে বার করতে হবে না, বা পুরো স্ট্যাটিউটটা পড়তে হবে না, এটা এফেক্টিভ। তার ধরুন, প্রথমে আমাদের আগের আইপিসি না সেকশনস গুলো 8 থেকে শুরু করে 52 মানে 52A, এতগুলো সেকশনস ডিফাইনিং সেকশন ছিল, মানে ডেফিনেশনস গুলো দিয়ে গেছে। আর এখন সেকশন 2তেই আপনি সবকটা ডেফিনেশন পেয়ে যাবেন সিস্টেমেটিক ওয়েতে, অ্যালফাবেটিক্যালি, আপনি খুঁজতে কোনো অসুবিধা হবে না। তারপরে কি পানিশমেন্টটা এরপরেই আছে, পানিশমেন্ট তারপরেই আছে, উম্যানদের নিয়ে প্রভিশনস এর পরে আছে। তারপরে ধরুন মার্ডার, রেপ, এগুলো বড় বড় অফেন্স, এগুলোকে এরকম পেছন দিকে ফেলে রাখেনি, সামনের দিকে নিয়ে এসে মহিলা এবং বাচ্চাদের অফেন্সের পরেই এগুলো ঢুকেছে, মানে দ্য অফেন্সেস এগেনস্ট বডি, হিউম্যান বডি, এগুলো। তাহলে এইভাবে সিস্টেমেটিক সাথে সাথে যেগুলো প্রায়োরিটিতে প্রথম দিকে থাকা উচিত সেগুলো প্রথম দিকে রাখা আছে। যেগুলো ধরুন প্রপার্টি রিলেটেড অফেন্স, অনেক পরের দিকে চ্যাপ্টার, ওটা কিন্তু আগে প্রথম দিকের দিকে ঘোরানোর পেছনে ছিল। এইভাবে একটা সিস্টেমেটাইজেশন করানোর চেষ্টা করা হয়েছে, বলতে পারেন কনসলিডেটেড ফর্ম, কম্প্যাক্ট ফর্ম। একটা বিষয় খুব পরিষ্কার বলা যেতে পারে কি, যে এই আইনে পুলিশের উপরে অনেকটাই নির্ভরশীল, এই আইনের সার্থকতা, মানুষকে ন্যায্য বিচার দেওয়া, টোটালটাই পুলিশের ওপরে অনেকটাই নির্ভরশীল। এবং সেক্ষেত্রে পুলিশ প্রশাসনকে অনেক স্বচ্ছতার সাথে তদন্ত করতে হবে, স্বচ্ছতার সাথে কাজ করতে হবে। সিআরপিসি এখন যেটা হয়েছে, যেটাকে আমরা বিএনএসএস বলছি, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, সেখানটা এম্পাওয়ারমেন্ট পুলিশের উপর আছে ঠিকই, এটা একটু বেড়েছে, কিন্তু সেটা কিন্তু খুব নেগেটিভ হবে তা নয়। হ্যাঁ, এটা দেখতে গেলে কি হবে, পুলিশে তো হায়ারার্কি আছে বা জুডিশিয়ারি আছে, নেগেটিভিটির উপরেও কিন্তু ওভাররিড করার জায়গা থেকে যাচ্ছে, মানে একদম যে নেই তা না। এবং পুলিশের কিছু হায়ার অথরিটি আছে, হায়ার পাওয়ার দেওয়া আছে। দেখুন, ধরুন ইউএপিএ, এই সমস্ত আইনগুলো যেগুলো ছিল তার প্রভিশনস গুলো আমাদের নতুন বিএনএস এ ঢোকানো হয়েছে।
তো সেগুলোকে আবার বলা রয়েছে যে এটা একই রকম প্রভিশনস, এরকম নয় যে কোনটা কনফ্লিক্ট। আমাদের নর্মালি ল ফেলতে যারা থাকে তারা জানে যে জেনারেলিয়া স্পেশালিবাস নন ডেরোগ্যান্ট, এর অর্থ যদি বাংলায় করেন মানে স্পেশাল প্রভিশনস যদি কোনো জায়গায় থেকে থাকে সেটা জেনারেল প্রভিশনস থেকে এগিয়ে যাবে। ধরুন কোনো একটা আইন ইন্ডিয়ান পেনাল কোড, অন্যদিকে ধরুন ইউএপিএ, এই একটা আইন, তো এটা একটা স্পেশালাইজড আইন। এই আইনটা ইন্ডিয়ান পেনাল কোডের বেশ কিছু সেকশনসকে ওভাররিড করছে। তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে তাহলে কোনটা ধরবো? দুটোই তো ভারতবর্ষের আইন। তখন আমাদের ল বলে যে স্পেশাল প্রভিশন যদি কোথাও থাকে সেটা প্রিভেল করবে, জেনারেল প্রভিশনসগুলো হেরে যাবে। তো এখন কিন্তু এই দুটো প্রভিশনস একই রকম করা আছে। সব জেনারেল। হ্যাঁ, দুটো প্রভিশনস একই রকম, মানে ইউএপিএ আর এখন মানে বিএনএস, দুটো একই খাতে বইছে। হ্যাঁ, এটা খুব দরকার ছিল, মানে কনফ্লিক্ট বিটুইন লজ এই জায়গাগুলো। সেই ক্ষেত্রে তো যখন আমরা দেখছি ইউপিএ তে দেশের বিখ্যাত মানুষদেরকে জেলে দীর্ঘদিন ধরে বা আটক করে রাখা হয়েছে। আপনি জানেন নিউজ ক্লিকের যিনি সম্পাদক প্রবীর পুরকায়স্থ, রিসেন্ট তিনি বেল পেয়েছেন। সুপ্রিম কোর্ট রীতিমতো ভৎসনা করেছে সিবিআইকে যে একে অ্যারেস্ট করার কোনো যুক্তিই ছিল না, তাকে বেল দিতে বাধ্য হয়েছে। তারপরে আমাদের রিসেন্ট হেমন্ত সোরেন, তাকে পিএলএমএ কেসে অ্যারেস্ট করা হয়েছিল, তাকেও বেল দিতে বাধ্য হয়েছে, সেখানেও সুপ্রিম কোর্ট ভৎসনা করেছে। তো এইরকম যদি সাধারণ মানুষের ক্ষেত্রে হতে থাকে, আজকে বিখ্যাত লোকেদের বিরুদ্ধে যখন হচ্ছে সেটা ফোকাসে আসছে আমরা জানতে পারছি, কিন্তু একদম সাধারণ গরিব মানুষকে ফাঁসাবার জন্য, ধরুন কারোর 4 বিঘে জমি আছে, কেউ জমিটাকে হাতাবার জন্য তাকে এরকম একটা কেসে ফেললে এবং পুলিশকে দিয়ে তাকে নাস্তানাবুদ, সেক্ষেত্রে কিরকম পরিস্থিতি তৈরি হবে? একটু জটিলতা আছে এই বিষয়ে কিছু গ্রে এরিয়া আছে, এটা স্বীকার্য, অবশ্যই স্বীকার করে নেওয়া উচিত বিষয়। তবে দেখুন এখনো পর্যন্ত যে সমস্ত, যেখানে ইউপিএ ধারাটা ছিলই না ঠিকই, সেখানে কেন এটাকে জেনারেলাইজ করা হলো? টেরোরিজম ব্যাপারটা আমাদের বিএনএস এ নতুন ঢোকানো হয়েছে এবং টেরোরিজম একটা ভাস্ট প্রভিশনস দেওয়া হয়েছে, যেটা কিনা ওই আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট থেকে মোটামুটি অনেকটাই নেওয়া হয়েছে। 1967 এর অ্যাক্ট ওটা, ইউএপিএ যেটাকে আমরা আনলফুল প্রিভেনশন, আনলফুল মাঝখানে একটা আছে অ্যাক্টিভিটিস, আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট 1967। তো সেই আইনটা থেকে অনেক কিছু এখানে বিএনএস এ নেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে যেটা আপনি বলছেন সেক্ষেত্রে ম্যাল প্র্যাকটিসের সুযোগ একটু হলেও আছে, এটা ঠিক কথা, কারণ পুলিশকে একটা ডিসক্রিশনারি পাওয়ার দেওয়া রয়েছে। সেই জায়গাগুলোতে আমাদের সুপ্রিম কোর্ট কি ওপাইন করে বা এই সমস্ত কেসে হাইকোর্ট কি ওপাইন করে, যেগুলোকে আমরা কনস্টিটিউশনাল বেঞ্চ বলি, তো সেই সমস্ত জায়গাগুলোতে কি ওপাইন করে, কারণ কোনো ল তো কনস্টিটিউশনকে সুপারসেট করে এগোতে পারবে না, কনস্টিটিউশনকে মেনে বা কনস্টিটিউশনকে অ্যাবাইড বাই করেই চলতে হবে। সেক্ষেত্রে আমরা একটু সময় নিই, দেখা যাক সুপ্রিম কোর্ট কি ওপাইন করে। এটা আমরা ওপাইন নাই বা করলাম, এই সমস্তগুলো আছে। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ ধরে কথা বললাম মাননীয় আমাদের অধ্যাপক ডাক্তার রাজশ্রী দাসের সাথে কথা বললাম। আগামী দিনে এই বিষয়ে যদি আবার প্রয়োজন পড়ে আবার আমরা আসবো, ওনাকে বিরক্ত করবো।